গতকাল রাতে বেশ দেরি হয়ে গেছিল। আমি বারান্দায় বসে তারা দেখছিলাম। ছেলে এসে পাশে বসল। মা, তুমি প্রায় এভাবে একা একা বসে থাকো কেন? ভালো লাগে। শান্তি পাই আমি বললাম। তুমি কি কখনো একা বোধ করো? তার প্রশ্নে আমি একটু ভাবলাম। হ্যাঁ, মাঝে মাঝে। তোর বাবা গেছে অনেক আগে। কখনো কখনো মনে হয় কেউ নেই কথা বলার। আমি তো আছি। তুই তো আমার ছেলে। বন্ধুর মতো কথা বলা যায় না? আজ সকালে উঠে চা বানাচ্ছিলাম। ছেলে এসে বলল, মা, গতকালের কথা ভাবছিলাম। কোনো কথা? তোমার একাকিত্বের কথা। সে আমার পাশে দাঁড়াল। আমি একটা সমাধান পেয়েছি। কি সমাধান? আমি তোমার জীবনসঙ্গী হব। আমি চমকে তাকালাম। কি বললি? মা, তুমি একা বোধ করো কারণ তোমার কোনো সঙ্গী নেই। আমি তোমার সঙ্গী হতে চাই। তুই তো আমার ছেলে। আমি তোমার ছেলে এবং তোমার সঙ্গীও হতে পারি। কি? তার যুক্তি শুনে আমি কিছুই বলতে পারলাম না। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার একাকিত্ব দূর করতে চাই। বিয়ে করো আমাকে। কিন্তু কোনো কিন্তু নেই। সে আমার হাত ধরল। আমি তোমার সবচেয়ে ভালো সঙ্গী। আমি তোমাকে চিনি, বুঝি। কি? চায়ের কেটলি থেকে ধোঁয়া বেরোচ্ছিল আর আমার চোখ জ্বালা করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী ভট্টাচার্য। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুজিত ভট্টাচার্য, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রায়হান আর তুলি। রায়হান ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তুলি ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমি এই ঘটনার কথা বলতে গিয়ে এখনও কাঁপছি। সেদিনের সেই রহস্যময় ঘটনাটি আমার জীবন বদলে দিয়েছে। এমন একটা অভিজ্ঞতা যা স্বপ্নে ভাবতে পারিনি। সেদিন রবিবার সকাল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রায়হান এসে বলল, মা, বাইরে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। আমি কান পেতে শুনলাম। সত্যিই একটা অস্বাভাবিক শব্দ আসছে। আমরা বাইরে এসে দেখলাম আমাদের বাড়ির পেছনের জঙ্গল থেকে একটা নীল আলো বেরোচ্ছে। ওটা কি মা? তুলি আমার হাত ধরে দাঁড়াল। আমিও বুঝতে পারছিলাম না। সুজিত অফিস থেকে ফিরেছে। সে বলল, এমন আলো আগে দেখিনি। চলো কাছে গিয়ে দেখি। আমি ভয় পেলাম। না, যেও না। বিপদ হতে পারে। কিন্তু কৌতূহল আমাদের টানছিল। আমরা সবাই একসাথে জঙ্গলের দিকে এগিয়ে চললাম। যত কাছে যাচ্ছি আলোটা তত উজ্জ্বল হচ্ছে। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পাচ্ছি। জঙ্গলে ঢুকে প্রায় ৫ মিনিট হাঁটার পর দেখলাম একটা পুরনো কুজো। কুজোর মুখ থেকে নীল আলো বেরোচ্ছে। এ তো আগে ছিল না, সুজিত বলল। এই জায়গায় কখনো কুজো দেখিনি। রায়হান কুজোর কাছে গেল। মা, এখানে একটা সিঁড়ি আছে। নিচে যাওয়া যায়। আমি তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে এলাম। না, নিচে যাবি না। কে জানে কি আছে। কিন্তু তুলি বলল, মা, আমি একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কেউ ডাকছে। আমরা সবাই কান পাতলাম। সত্যিই একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসছে। সাহায্য চাই। সাহায্য চাই। কেউ আটকে আছে, সুজিত বলল। আমাদের সাহায্য করতে হবে। আমি রাজি হলাম না। না, এটা কোনো ফাঁদ হতে পারে। বাড়ি চলো। কিন্তু সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো। দয়া করে। আমি অনেক দিন আটকে আছি। সাহায্য করুন। এবার আমার মনও নরম হল। একজন মানুষ যদি সত্যিই বিপদে থাকে। রায়হান একটা দড়ি নিয়ে এসেছিল। মা, আমি নিচে যাব। তোমরা দড়ি ধরে রাখো। আমি চিন্তিত হলাম। কিন্তু সেই কণ্ঠস্বর ক্রমাগত সাহায্য চাইছে। আমরা রায়হানকে দড়ি দিয়ে কুজোতে নামালাম। নিচে নেমে সে চিৎকার করে বলল, মা, এখানে একটা বুড়ি আছে। খুব দুর্বল। কে সে? কি করে সেখানে পড়ল? আমি উপর থেকে জিজ্ঞাসা করলাম। রায়হান বলল, সে বলছে তার নাম কমলা। ২০ বছর আগে এখানে পড়েছে। ২০ বছর? এতদিন এখানে কিভাবে বেঁচে আছে? আমার মাথা ঘুরতে লাগল। তাড়াতাড়ি তাকে উপরে নিয়ে এসো। রায়হান বুড়িকে দড়ি দিয়ে বেঁধে উপরে তুল। আমরা সবাই মিলে তাকে টানলাম। একজন শীর্ণকায় বুড়ি।
তার চোখ দুটো উজ্জ্বল নীল, ঠিক কুশোর আলোর মতো। ধন্যবাদ, সে কাপা কণ্ঠে বলল। আমি অনেকদিন এই মুক্তির অপেক্ষায় ছিলাম। কি তার পোশাক পুরনো কিন্তু ছেঁড়া নেই। কিভাবে সম্ভব? আমি তাকে জল দিলাম। সে পান করার পর বলল, তোমরা আমাকে উদ্ধার করেছ। এর বিনিময়ে তোমাদের একটা উপহার দেব। সে তার পকেট থেকে একটা ছোট নীল পাথর বের করল। এটা একটা ইচ্ছাপূরণকারী পাথর। যে এটা স্পর্শ করবে তার একটা ইচ্ছা পূরণ হবে। কিন্তু সাবধান, ইচ্ছাটা ভেবেচিন্তে করবে। তুলি হাত বাড়াল। আমি স্পর্শ করব। কিন্তু বুড়ি বলল, না, ছোটরা পারবে না। বড়দের ইচ্ছাই কেবল পূরণ হয়। সুজিত পাথরটা নীল। আমার ইচ্ছা, আমাদের পরিবার যেন সবসময় সুখে থাকে। পাথরটা উজ্জ্বল হয়ে উঠল। তারপর ধীরে ধীরে আলো নিভে গেল। বুড়ি হাসল। তোমার ইচ্ছা পূরণ হবে। কিন্তু একটা শর্ত আছে। এই পাথর কাউকে দেখাবে না। গোপন রাখবে। এই বলে সে আবার কুজোর দিকে হাঁটতে শুরু করল। তুমি কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম। আমার কাজ শেষ। এবার আমি যাব। কুজোর কাছে গিয়ে সে ভেতরে ঝাঁপ দিল। আমরা দৌড়ে গিয়ে নিচে তাকালাম। কিন্তু কিছুই দেখলাম না। কুজোর তলা দেখা যাচ্ছে না। শুধু গভীর অন্ধকার। মা, বুড়ি কোথায় গেল? তুলি আমার হাত টানল। আমিও বুঝতে পারছিলাম না। মানুষ কিভাবে এভাবে অদৃশ্য হয়? হঠাৎ কুজোর আলো নিভে গেল। চারদিক স্বাভাবিক হয়ে এলো। মনে হচ্ছে কিছুই হয়নি। কিন্তু সুজিতের হাতে পাথরটা আছে। বাড়ি ফিরে আমরা সেই রহস্যময় ঘটনার কথা ভাবছিলাম। এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? কিন্তু পাথরটা তো আছে। পরের দিন থেকে আমাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। সুজিতের অফিসে প্রমোশন হল। রায়হানের পরীক্ষার ফলাফল খুব ভালো এলো। তুলি স্কুলে প্রথম হল। আমার মনে হতে লাগল, সত্যিই পাথরের জাদু কাজ করছে। আমাদের পরিবার সুখী হচ্ছে। কিন্তু একদিন রায়হান বলল, মা, আমি সেই কুশোর কাছে আবার যেতে চাই। আমি মানা করলাম। না, আর যাবে না ওখানে। কিন্তু কেন মা? আমার কৌতূহল হচ্ছে। বুড়িকে ছিল? কিভাবে ২০ বছর কুজোতে বেঁচে রইল? আমিও এই প্রশ্নগুলো নিয়ে ভাবছিলাম। একদিন সন্ধ্যায় আমি একাই কুজোর কাছে গেলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম, কোনো কুজো নেই। জায়গাটা সমতল। এটা কিভাবে সম্ভব? আমি চারদিক দেখলাম। কিন্তু কুশোর কোনো চিহ্নই নেই। মনে হচ্ছে এখানে কখনো কুজো ছিলই না। আমি দৌড়ে বাড়ি গেলাম। সুজিতকে বললাম। সে বলল, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। কিন্তু আমি নিশ্চিত এই জায়গাতেই কুজো ছিল। পরের দিন আমরা সবাই মিলে আবার গেলাম। সত্যিই কোনো কুজো নেই। রায়হান বলল, মা, তাহলে ওই বুড়িকে ছিল? আমরা কাকে উদ্ধার করেছি? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই। কিন্তু পাথরটা এখনও সুজিতের কাছে আছে। আর আমাদের জীবনে ভালো ঘটনা ঘটতেই থাকে। কয়েক মাস পর আমাদের পাশের বাড়ির বুড়ো কাকা এলেন। তিনি বললেন, তোমাদের বাড়ির পেছনে যে জায়গায় তোমরা যাও, ওখানে নাকি ৫০ বছর আগে একটা কুজো ছিল। সত্যি? আমি উৎসুক হলাম। হ্যাঁ, তখন এক বুড়ি ওই কুজোতে পড়ে মরেছিল। তার নাম কমলা ছিল। লোকে বলে তার আত্মা এখনও ওখানে ঘোরে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তাহলে আমরা কি একটা আত্মার সাথে কথা বলেছিলাম? যে বুড়িকে আমরা উদ্ধার করেছি সে কি ভূত ছিল? রাতে আমার ঘুম এলো না। ভাবতে লাগলাম, আমরা কি ভুল করেছি? ভূতের দেওয়া পাথর দিয়ে ইচ্ছা পূরণ করা কি ঠিক? পরের দিন সকালে আমি দেখলাম সুজিতের হাত থেকে পাথরটা অদৃশ্য হয়ে গেছে। সে বলল, গতকাল রাতে পাথরটা আলো হয়ে উঠেছিল। তারপর হাওয়ায় মিশে গেছে। তাহলে কি আমাদের ইচ্ছা আর পূরণ হবে না? তুলি জিজ্ঞাসা করল। আমি বুঝলাম, আমাদের ইচ্ছা ইতিমধ্যে পূরণ হয়েছে। আমাদের পরিবার সুখী। সবার জীবনে ভালো ঘটনা ঘটেছে। এখন পাথরের প্রয়োজন নেই। কিন্তু এই রহস্যের সমাধান আমরা কখনো পাইনি। কমলা বুড়ি সত্যিই কে ছিল? সে কিভাবে ২০ বছর কুজোতে বেঁচে রইল? কুজোটাই বা কোথায় গেল? এই প্রশ্নগুলো আমাদের মনে এখনো রয়েছে। হয়তো কোনো দিন এর উত্তর পাব। হয়তো পাব না। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে, পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। আর হ্যাঁ, আমাদের পরিবার এখনো সুখে আছে। সুজিতের ব্যবসা ভালো চলছে। রায়হান ভালো কলেজে ভর্তি হয়েছে। তুলি স্কুলে টপার। আমিও সুস্থ আছি।
মাঝে মাঝে মনে হয় কমলা বুড়ি হয়তো সত্যিই একজন ভালো আত্মা ছিল, যে আমাদের সাহায্য করেছে। তার আশীর্বাদেই আমরা এত সুখী। কিন্তু এই রহস্যের সত্যতা কি তা আমরা কখনো জানতে পারব না। তবে আমি বিশ্বাস করি ভালো কাজের ভাল ফল হয়। আমরা একজন অসহায়কে সাহায্য করেছিলাম। সেই কারণেই আমাদের জীবনে ভালো ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। আরও অনেক রহস্যময় ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছিল। 1 মাস পর আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ তুলি দৌড়ে এসে বলল, মা, আমাদের বাগানে একটা অদ্ভুত গাছ গজিয়েছে। আমি বাইরে গিয়ে দেখলাম সত্যিই একটা নতুন গাছ। কিন্তু এই গাছের পাতাগুলো নীল রঙের। এটা কিভাবে এলো? সুজিত কাছ থেকে এসে জিজ্ঞাসা করল। আমরা কেউ এই গাছ লাগাইনি। আর নীল পাতার গাছ তো আগে দেখিনি। রায়হান গাছের কাছে গিয়ে বলল, মা, এই গাছে ফুল ফুটেছে। কিন্তু ফুলগুলোও নীল। আমি কাছে গিয়ে দেখলাম সত্যিই এমন সুন্দর নীল ফুল আগে দেখিনি। এই গাছ থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, তুলি বলল। আমিও গন্ধটা পেলাম। ঠিক সেই দিনের মতো যেদিন আমরা কুজো দেখেছিলাম। সেই রাতে আমার স্বপ্ন হল। কমলা বুড়ি আমার স্বপ্নে এসে বলল, শ্রাবণী, তোমাদের আরও একটা উপহার দিয়েছি। এই গাছের ফুল দিয়ে চা বানিয়ে খেলে যে কোনো রোগ সেরে যাবে। কিন্তু কেন আমাদের এত সাহায্য করছ? আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম। কমলা বুড়ি হেসে বলল, কারণ তোমরা আমাকে মুক্তি দিয়েছ। 50 বছর আমি সেই কুজোতে বন্দী ছিলাম। কেন বন্দী ছিলে? আমি আরও জানতে চাইলাম। সে বলল, অনেক বছর আগে আমি এক দুষ্ট জাদুকরের কাছে শিক্ষা নিয়েছিলাম। কিন্তু পরে বুঝেছিলাম সে মন্দ কাজে জাদু ব্যবহার করে। আমি তার বিরোধিতা করেছিলাম। তারপর আমি আগ্রহ নিয়ে শুনছিলাম। জাদুকর রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছিল। বলেছিল আমি সেই কুজোতে বন্দী থাকব যতক্ষণ না কেউ নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে। কমলা বুড়ি দীর্ঘশ্বাস ফেল। আমরা তো শুধু সাহায্য করেছি। এত বড় উপকার কেন? আমি বললাম। তোমরা বিনিময়ে কিছু না চেয়েই সাহায্য করেছ। এমন মানুষ খুব কম। তাই তোমাদের পরিবারের উপর আমার আশীর্বাদ থাকবে। সকালে ঘুম ভেঙে আমি সুজিতকে স্বপ্নের কথা বললাম। সে বলল, চলো পরীক্ষা করে দেখি। আমার মাথাব্যথা কয়েকদিন ধরে হচ্ছে। আমরা নীল ফুল তুলে চা বানালাম। সুজিত খাওয়ার পর বলল, আশ্চর্য, মাথাব্যথা একদম সেরে গেছে। পরের দিন আমাদের পাশের বাড়ির আন্টি এলেন। তিনি অনেকদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন। আমি তাকে নীল ফুলের চা দিলাম। 2 দিন পর তিনি এসে বললেন, শ্রাবণী, আমার হাঁটু ব্যথা একদম সেরে গেছে। এটা কোনো ওষুধ? আমি বললাম, এটা আমাদের বাগানের একটা বিশেষ গাছ। তিনি খুশি হয়ে বললেন, আমার ছেলের জ্বর কয়েকদিন ধরে কমছে না। তাকেও দিতে পারো। এভাবে ধীরে ধীরে এলাকার সবাই আমাদের নীল ফুলের কথা জানতে পারল। অনেকেই এসে ওষুধ চাইতে লাগল। আমরা সবাইকে বিনামূল্যে দিয়ে সাহায্য করতাম। একদিন এক ডাক্তার আমাদের কাছে এলেন। তিনি বললেন, আমি শুনেছি আপনাদের কাছে একটা অলৌকিক ওষুধ আছে। আমি গবেষণা করতে চাই। আমি তাকে নীল ফুল দিলাম। তিনি ল্যাবে পরীক্ষা করে বললেন, এই ফুলে এমন কিছু উপাদান আছে যা আধুনিক বিজ্ঞানে অজানা। এটা একটা আশ্চর্য আবিষ্কার। কিন্তু আমি তাকে গাছের রহস্য বলিনি। শুধু বললাম, এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। 2 মাস পর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। তুলি স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমি স্বপ্নে কমলা নানিকে দেখেছি। তিনি বলেছেন আরও একটা উপহার দেবেন। কি উপহার? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বলেছেন আমাদের বাড়ির নিচে একটা গুপ্তধন আছে। সেটা খুঁজে বের করতে হবে। আমি অবাক হলাম। গুপ্তধন? এটা কি সম্ভব? সেই রাতে রায়হানও একই স্বপ্ন দেখল। সকালে সে বলল, মা, কমলা নানি বলেছে বাড়ির পেছনের কোণে খুঁড়তে 3 ফুট নিচে একটা কলস পাওয়া যাবে। সুজিত প্রথমে বিশ্বাস করল না। কিন্তু আমরা সবাই একসাথে খুঁড়তে শুরু করলাম। সত্যিই 3 ফুট নিচে একটা পুরনো মাটির কলস পেলাম। কলস খুলে দেখলাম ভেতরে অনেক পুরনো সোনার মুদ্রা। সাথে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই অর্থ দিয়ে গরিবদের সেবা করো, তাহলে আরও বরকত পাবে। আমরা বুঝলাম কমলা বুড়ি চায় আমরা যেন এই অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করি। আমরা সিদ্ধান্ত নিলাম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করব। আমাদের নীল ফুলের ওষুধ দিয়ে গরিব মানুষদের সেবা করব। ক্যাম্পের দিন অনেক মানুষ এসেছিল। আমরা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিলাম। যাদের অপারেশন লাগত তাদের হাসপাতালে পাঠালাম।
খরচ আমরা দিলাম। এই কাজ করতে গিয়ে আমাদের মনে অনেক শান্তি পেলাম। মনে হলো আমরা সত্যিই ভালো কিছু করছি। কয়েক মাস পর আরও একটা অদ্ভুত ঘটনা। রায়হান কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম কমলা গু। আমার হৃদযন্ত্র প্রায় থেমে গেল। কমলা? তার বয়স কত? 18 বছর। কিন্তু মা, ওর চোখ দুটো একদম নীল, আমাদের কুজোর আলোর মতো। আমি চমকে উঠলাম। এটা কি সেই কমলা বুড়ির কোনো সম্পর্কিত? পরের দিন আমি রায়হানের সাথে কলেজে গেলাম। মেয়েটিকে দেখে আমার মনে হলো চিনি চিনি। তার চেহারায় সেই বুড়ির ছাপ। আমি তার সাথে কথা বললাম। সে বলল, আন্টি, আমি এতিম। কোনো আত্মীয় নেই। একটা আশ্রমে থাকি গু। আমার মন খারাপ হয়ে গেল। এত সুন্দর মেয়ে একা। আমি বললাম, তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো গু। কমলা খুশি হয়ে রাজি হল। সে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল। অদ্ভুত ব্যাপার হলো, সে এলে আমাদের বাড়িতে আরও শান্তি এসেছে। কমলা রান্নায় খুব দক্ষ। সে যে খাবার বানায় খেতে অনেক সুস্বাদু। আর সে আমাদের নীল ফুলের গাছের খুব ভালো যত্ন নেয়া। একদিন কমলা আমাকে বলল, মা, আমি ছোটবেলায় স্বপ্নে একটা বুড়ি দেখতাম। তিনি বলতেন একদিন আমি আমার আসল পরিবার খুঁজে পাব। আমার চোখে জল এসে গেল। আমি বুঝতে পারলাম কমলা বুড়ি এই মেয়েটিকে আমাদের কাছে পাঠিয়েছে। এভাবে কমলা আমাদের পরিবারের সদস্য হয়ে উঠল। রায়হান আর কমলা ভালো বন্ধু হয়ে গেল। তুলিও তাকে দিদির মতো মানে। আরও 6 মাস পর আরেকটা বিস্ময়কর ঘটনা। আমি সকালে বাগানে গিয়ে দেখি নীল ফুলের গাছের পাশে আরেকটা গাছ গজিয়েছে। এই গাছেরও পাতা নীল, কিন্তু ফুল সাদা। কমলা বলল, মা, এই ফুল থেকে একটা ভিন্ন গন্ধ আসছে। আমিও গন্ধটা পেলাম। খুবই মিষ্টি। সেই রাতে আমার স্বপ্নে কমলা বুড়ি এসে বলল, শ্রাবণী, এই সাদা ফুল দিয়ে তেল বানিয়ে মাথায় মাখলে কোনো মানসিক সমস্যা সেরে যাবে গু। পরের দিন আমরা পরীক্ষা করলাম। আমাদের পাশের বাড়ির একজন ভদ্রলোক অনেক দিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন। আমি তাকে সাদা ফুলের তেল দিলাম। সপ্তাহ খানেক পর তিনি এসে বললেন, আমার মন এখন অনেক ভালো। এভাবে আমরা আরও অনেক মানুষের সেবা করতে লাগলাম। মানসিক অবসাদ, উদ্বেগ, নিদ্রাহীনতা, সব ধরনের সমস্যার সমাধান মিলতে লাগল। 1 বছর পর স্থানীয় একটা পত্রিকায় আমাদের নিয়ে খবর বের হল। অলৌকিক চিকিৎসক পরিবার কি শিরোনামে। আমরা বিখ্যাত হয়ে গেলাম। কিন্তু বিখ্যাত হওয়ার সাথে সাথে সমস্যাও শুরু হল। অনেক স্বার্থান্বেষী লোক আমাদের কাছে এসে গাছের রহস্য জানতে চাইল। কেউ কেউ গাছ কিনতেও চাইল। আমি সবাইকে ফিরিয়ে দিলাম। কারণ আমি জানি এই গাছ বিক্রি করার জন্য নয়। এটা মানুষের সেবার জন্য। একদিন একজন বিদেশি বিজ্ঞানী এলেন। তিনি বললেন, আমি এই গাছের উপর গবেষণা করতে চাই। আপনাদের অনেক অর্থ দেব গো। আমি তাকেও না বললাম। কমলা আমাকে সমর্থন করল। সে বলল, মা ঠিক বলেছেন। এই গাছ শুধু সেবার জন্য। 2 বছর পর আরও একটা চমৎকার ঘটনা। রায়হান আর কমলার মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়েছে। তারা দুজনেই আমাদের কাছে এসে বিয়ের অনুমতি চাইল। আমি খুব খুশি হলাম। কমলা আমাদের পরিবারেরই মেয়ে। আমার কোনো আপত্তি নেই। বিয়ের দিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। বিয়ের মণ্ডপে হঠাৎ একটা উজ্জ্বল আলো দেখা গেল। আলোর মধ্যে কমলা বুড়ির মূর্তি ভেসে উঠল। সবাই অবাক হয়ে দেখল। কমলা বুড়ি হাসছে। তার চোখে আনন্দের অশ্রু। তিনি আশীর্বাদের হাত তুলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কমলা মেয়েটি কাঁদতে লাগল। সে বলল, আমি জানি উনি কে। আমার স্বপ্নের সেই বুড়ি। আমার আসল দাদি। আমি বুঝতে পারলাম কমলা বুড়ি তার নিজের নাতনিকেই আমাদের কাছে পাঠিয়েছিল। বিয়ের পর রায়হান আর কমলা আমাদের সাথেই থাকল। তারা দুজনেই মানুষের সেবায় নিয়োজিত থাকল। আরও 1 বছর পর তুলিও বড় হয়ে গেল। সে মেডিকেল কলেজে ভর্তি হল। বলল, মা, আমি ডাক্তার হয়ে আরও বেশি মানুষের সেবা করব গো। এরপর আরও অনেক বছর কেটে গেল। আমাদের পরিবার সুখে শান্তিতে থাকল। আমাদের নীল ফুলের খ্যাতি সারা দেশে ছড়িয়ে গেল। কিন্তু আমরা কখনো এই রহস্যের গোপনীয়তা ভাঙিনি। শুধু মানুষের সেবা করে গেলাম। 1 দশক পর আমার বয়স 50 ছাড়িয়ে গেছে। একদিন রাতে আমার স্বপ্নে কমলা বুড়ি এলো। এবার তার চেহারায় পরম শান্তি। সে বলল, শ্রাবণী, তোমরা আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি করেছ। আমি এখন সম্পূর্ণ মুক্ত।
স্বর্গে যাব উ। আমাদের ছেড়ে চলে যাবে? আমি জিজ্ঞাসা করলাম। আমার সাহায্যের আর প্রয়োজন নেই। তোমরা এখন নিজেরাই মানুষের সেবা করতে পারো। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে উ। নীল ফুলের গাছগুলো থাকবে? আমি চিন্তিতভাবে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, থাকবে। যতদিন তোমরা নিঃস্বার্থভাবে সেবা করবে ততদিন গাছগুলো থাকবে গ। পরের দিন সকালে আমি বাগানে গিয়ে দেখলাম নীল ফুলের গাছের পাশে একটা ছোট পাথরের মূর্তি। কমলা বুড়ির মূর্তি। তার মুখে শান্ত হাসি। আমি বুঝলাম তিনি এভাবেই আমাদের সাথে থাকবেন। আমাদের পথ দেখাবেন। আজ আমার বয়স ৫৫। রায়হান আর কমলার দুটো সন্তান হয়েছে। তুলি ডাক্তার হয়েছে। আমাদের পরিবার আরও বড় হয়েছে। আমরা এখনও মানুষের সেবা করে যাচ্ছি। আমাদের ছোট হাসপাতাল হয়েছে। বিনামূল্যে চিকিৎসা দিই। নীল ফুলের ওষুধ দিয়ে অনেকের জীবন বাঁচিয়েছি। এই গল্প শুনে হয়তো অনেকে বিশ্বাস করবে না। কিন্তু আমি জানি এসব সত্যি। আমি নিজে দেখেছি, অনুভব করেছি। জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা ভালো কাজ করি, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করি, তাহলে জীবন আমাদের অনেক উপহার দেয়া। আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের সেবার কাজ চলতেই থাকবে। যতদিন বেঁচে থাকব, মানুষের উপকার করে যাব। এই গল্প থেকে যদি কেউ শিক্ষা নেয়, তাহলে আমার কষ্ট সার্থক হবে। মানুষকে সাহায্য করুন, নিঃস্বার্থ থাকুন। জীবন আপনাকেও অনেক সুন্দর উপহার দেবে। ধন্যবাদ সবাইকে আমার এই দীর্ঘ গল্প শোনার জন্য। আশা করি ভাল লেগেছে।